রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তরে র‍্যাব ১ সদর দপ্তর অবস্থিত। এয়ারপোর্ট পার হয়ে ঢাকা থেকে টঙ্গী, গাজীপুর বা আরো দূরে যেতে হাতের ডান দিকে উত্তরা এপিবিএন এর মাঠ পেরিয়ে চোখে পড়বে এই দপ্তর। আর এই দপ্তরের পেছনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর নির্যাতনের। বসুন্ধরা, মোহাম্মদপুর ও কলাবাগান এলাকার ৮ তরুণকে হঠাৎ করে রাতের আঁধারে তুলে নিয়েছিল র‍্যাব। সম্প্রতি গুমের অভিযোগে শীর্ষ যে ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তাদের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাসেম অন্যতম। র‍্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল আছে। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে আরও সুসংহত ও সতর্ক রাখার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি সেনাবাহিনীর একটি বিশেষ অভিযান দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। আবারও রাজনীতিতে ৩৬০ ডিগ্রি ইউটার্ন একদম ঘুরে গেছে। এই কয়েকদিন আগে অথবা কয়েক ঘন্টা আগে বিএনপি খুশি আর খুশি আনন্দ, এখন বিএনপি আনুষ্ঠানিকভাবে হতাশ আর জামাত শিবিরে খুশির বন্যা। হ্যাঁ, এটাই রাজনীতি ঘুরে গেছে, সবকিছু উল্টে পাল্টে গেছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আবারও খোঁজ মিলল র‍্যাবের ভয়ঙ্কর আয়নাঘরের। বিভিন্ন সময় সেখানে ধরে নিয়ে চালানো হতো ভয়াবহ নির্যাতন, ভিডিও ভাইরাল, দেশ জুড়ে তোলপাড়। এদিকে সেনাবাহিনীর হাতে ধরা পড়ল ভারতীয় অস্ত্রের গোপন চালান, ধরা খেল ভারত থেকে অস্ত্র পাচারের মূল হোতা। অপরদিকে আবারও রাজনীতিতে ৩৬০ ডিগ্রি ইউটার্ন, জামাত শিবিরের খুশির বন্যা, বিএনপি আনুষ্ঠানিকভাবে হতাশ। প্রিয় দর্শক, রাজনীতির অন্দরমহলের সর্বশেষ খবরাখবর নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকে বিস্তারিত গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি। বসুন্ধরা, মোহাম্মদপুর ও কলাবাগান এলাকার ৮ তরুণকে হঠাৎ করে রাতের আঁধারে তুলে নিয়েছিল র‍্যাব। ঘটনার শিকার পাঠাওয়ের তখনকার সফটওয়্যার প্রকৌশলী আরাফাত জানান, বাসা থেকে তুলে নেওয়ার সময় যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্তত একজনকে তিনি চিনতে পেরেছেন। তিনি হলেন লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাসেম, যিনি বর্তমানে সাব জেলে বন্দী। সম্প্রতি গুমের অভিযোগে শীর্ষ যে ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তাদের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাসেম অন্যতম। তুলে নেওয়া সেসব তরুণের কেউ ছিলেন প্রকৌশলী ও ইংরেজি মাধ্যমের স্কুলের শিক্ষক, কেউ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ২০১৮ সালের ২৪শে নভেম্বর রাতে তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে চোখ বেঁধে হাতকড়া ও কালো জমটুপি পরিয়ে গোপন স্থানে রাখা হয়। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, র‍্যাব গোয়েন্দারা দীর্ঘদিন ধরে ফজরের নামাজের সময় মসজিদে মসজিদে তাদের উপর বিশেষ নজরদারি রেখেছিলেন। ফজরের সময় মসজিদে যাওয়া তরুণদের সন্দেহের চোখে দেখা হতো, আর সেই নজরদারি থেকে শুরু হয়েছিল তরুণদের তুলে নেওয়ার গল্প। আরাফাত আজম জানিয়েছেন, প্রতিদিন ফজরের নামাজের পর মসজিদ থেকে বের হওয়া মাত্রই একজন অচেনা দাড়িওয়ালা ব্যক্তি দ্রুত চলে যেতেন। সেই ব্যক্তিও তাকে তুলে নেওয়ার সময় উপস্থিত ছিলেন। বসুন্ধরা এলাকা থেকে তুলে নেওয়া হয়েছিল আরাফাত আজম, আসিফুর রহমান ও জারির তাইসিরকে। আরাফাত ছিলেন পাঠাওয়ের সফটওয়্যার প্রকৌশলী, আসিফ ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার এবং জারির তাইসির মানারাত বিশ্ববিদ্যালয়ের বিবিএ ছাত্র। কলাবাগান থেকে আটক করা হয় রাতিউজ্জামান হাওলাদার ও রাশেদ আলমকে। এর মধ্যে রাশেদ ছিলেন একটি ইংরেজি মাধ্যম স্কুলের তরুণ শিক্ষক। মোহাম্মদপুর থেকে আটক করা হয়েছিল মীর আফজাল আলী, মেহেদী হাসান ও জালাল উদ্দিন শোভনকে। আফজাল একটি ব্যাংকের আইটি বিভাগে চাকরি করতেন, মেহেদী ও শোভন ছিলেন শিক্ষার্থী। জারির তাইসির আমার দেশকে বলেন, ২৪শে নভেম্বর রাতে হঠাৎ তার বড় ভাই এসে ডেকে দেন এই বলে যে, ওঠ, তোকে র‍্যাব খুঁজছে। ঘরে ঢুকে তিনি দেখেন ১০-১২ জন লোক। একজন তাকে জিজ্ঞেস করেন, তুমি কি জারির তাইসির? বাবা মা এলে তারা নিজেদের র‍্যাব হিসেবে পরিচয় দেন এবং বাবাকে সোফায় বসে থাকতে বাধ্য করা হয়। তাকে দোতলায় নিয়ে গিয়ে ল্যাপটপ, ফোন ও ৫টি বই নেওয়া হয়। তারপর দ্রুত সিঁড়ি দিয়ে নেমে কার্লো হাইস মাইক্রোবাসে তুলে দেওয়া হয়। বাবা পেছনে অনুসরণ করলে জানানো হয় তাকে র‍্যাব ১-এ নেওয়া হচ্ছে। র‍্যাব ১-এ নিয়ে চোখ বাঁধা অবস্থায় জেরার বিষয় ছিল আইসিস, বিশেষ করে আইসিস এর লোগো। ২৫শে নভেম্বর ভোরে আরো একজন পরিচিত তরুণকে আনা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্য তরুণদেরও ওই ঘরে আনা হয়। এরপর ঠান্ডা একটি ঘরে তাদের জেরা করা হয়। ফেসবুক পোস্ট, ল্যাপটপের গান, মুভি, ব্যক্তিগত জীবন, মদ ও গাঁজা নিয়ে প্রশ্ন করা হয়। হাতের ছাপ, চোখের স্ক্যান ও ছবি তোলা হয়। একই এলাকা থেকে আটক হওয়া তরুণ প্রকৌশলী আরাফাত আজম বলে, ২৪শে নভেম্বর রাত ১২টা হঠাৎ ১৫-২০ জন তাদের বাসায় প্রবেশ করেন। পরিবারের সদস্যদের ড্রয়িং রুমে বসানো হয়। লাইব্রেরি থেকে বই, ল্যাপটপ, হার্ড ডিস্ক, মানিব্যাগ বাজেয়াপ্ত করা হয়। এরপর হাইস মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। র‍্যাব ১-এ নিয়ে সারা রাত ধরে ফেসবুক ও অন্যান্য ডিভাইস পরীক্ষা করে রাজনৈতিক ও ইসলামী চিন্তাধারার বিষয়ে প্রশ্ন করে তারা। তাদের দাবি অনুযায়ী ইসলামিক আগ্রহ মানেই অপরাধ। ২ দিন ২ রাত ঘুমানো বা বিশ্রাম দেওয়া হয়নি। জারির ও আরাফাতের মতোই বসুন্ধরা, মোহাম্মদপুর ও কলাবাগান থেকে তুলে নেওয়া হয়েছিল আরো ৬ তরুণকে। তাদের সবাইকে ২৬শে নভেম্বর একাধিক মাইক্রোবাসে র‍্যাবের কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে নেওয়া হয়। এরপর আবার র‍্যাব ১-এ ফেরত দেওয়া হয়। রাতে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে ২০১৯ সালে সবাই জামিনে মুক্ত হন। এর মধ্যে আসিফ বাদে অন্যরা ৮ মাস পর আগস্টে জামিনে মুক্ত হন। আসিফ প্রায় ১ বছর পর ২০১৯ সালের অক্টোবরে জামিন পান। আসিফের
বাবা চট্টগ্রাম থেকে আসিফকে দেখতে এসে অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন এবং মুক্তির কয়েক মাসের ভেতরেই মারা যান। তরুণদের মধ্যে যারা চাকরি করতেন তাদের নিজ নিজ কর্মস্থল থেকে চাকরিচ্যুত করা হয়। প্রকৌশলী আরাফাতের বর্ণনা অনুযায়ী এই ঘটনায় সরাসরি জড়িত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম। 2017 সালের 1 জানুয়ারি র‍্যাব 1-এর অধিনায়কের দায়িত্ব পান তিনি। সারওয়ারের তত্ত্বাবধানে তরুণদের উপর নজরদারি, বাছাই এবং জঙ্গি কার্যক্রমের অভিযোগে টার্গেট করা হয়। তুলে নেওয়ার সময় উপস্থিত ছিলেন দাড়িওয়ালা এক ব্যক্তি, যিনি ফজরের নামাজের সময় তরুণদের উপর নজরদারি করতেন। 2018 সালে হাসিনা সাজানো নির্বাচনের আগে দেশব্যাপী ইসলামপন্থীদের ব্যাপক ধরপাকড়ের সময় এই তরুণদেরও তুলে নিয়েছিল সারওয়ার ও তার দলবল। পরবর্তীতে 2020 সালে সারওয়ার র‍্যাবের গোয়েন্দা শাখার প্রধান হন। মানবতা বিরোধী অপরাধের দায়ে সম্প্রতি সেনাবাহিনীর যে 15 শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে তার অন্যতম হলেন লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম। গত 22 অক্টোবর তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে 2022 সালের 13 মার্চ সব তরুণকে অব্যাহতি দেওয়া হয়। শুনানিতে এজাহার, জব্দকৃত আলামত, সাক্ষীদের জবানবন্দি এবং ফরেনসিক প্রতিবেদন সহ পুলিশ প্রতিবেদন পর্যালোচনা করা হয়। বিচারকের পর্যবেক্ষণে দেখা গেছে জব্দকৃত বইগুলো সরকার কর্তৃক নিষিদ্ধ নয় এবং কোনো আসামি দোষের স্বীকারোক্তি দেননি। আদালতের সিদ্ধান্তে বলা হয়, সন্ত্রাস দমন আইন 2009-এর উল্লেখিত ধারায় আসামিদের বিরুদ্ধে অপরাধের কোনো প্রমাণ পাওয়া যায়নি। একই সঙ্গে তাদের জামিনের দায় থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে এবং ফেরত দেওয়া হয়েছে জব্দকৃত আলামত। এই ঘটনায় স্পষ্ট হয়েছে যে ফজরের নামাজের সময় মসজিদে তরুণদের নজরদারি করা হয়েছিল। ভুক্তভোগীদের বর্ণনায় র‍্যাবের প্রক্রিয়া ছিল পরিকল্পিত, সংগঠিত এবং ভয়াবহ। তারা শুধু জিজ্ঞেস করেই ক্ষান্ত হননি, বরং দীর্ঘ সময় ধরে নির্যাতন, ভয়ভীতি, ঘুম ও বিশ্রাম বঞ্চিত করেছে। র‍্যাবের উদ্দেশ্য ছিল তরুণদের জঙ্গি কার্যক্রমের সঙ্গে যুক্ত করা। লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম ছিলেন নজরদারি, অভিযান, নির্যাতন ও মিথ্যা মামলার প্রধান কুশীলব। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ওহাইও ইউনিভার্সিটির ভিজিটিং ইন্টারন্যাশনাল রিসার্চ স্কলার মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, এই ঘটনা আরো একবার প্রমাণ করে যে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা ইসলাম বিদ্বেষী আচরণে অনেকটা অভ্যস্ত হয়ে উঠেছিলেন। ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষমূলক আচরণ করা মানবাধিকার পরিপন্থী। এই প্রেক্ষাপট জরুরি ভিত্তিতে সক্রিয় বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীগুলোর প্রশিক্ষণ পদ্ধতি অনতিবিলম্বে পরিবর্তন করা অপরিহার্য। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে আরও সুসংহত ও সতর্ক রাখার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি সেনাবাহিনীর একটি বিশেষ অভিযান দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। 2025 সালের 26 অক্টোবর সকালে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পরিচালিত এই অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সামগ্রী। নিরপেক্ষ ও তথ্যভিত্তিকভাবে বলতে গেলে এই অভিযান শুধু একটি অস্ত্র উদ্ধারের ঘটনা নয়, বরং এটি জাতীয় নিরাপত্তা ব্যবস্থার সতর্কতা ও দক্ষতার স্পষ্ট প্রতিফলন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগিতে দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। 46তম স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সদস্যরা তল্লাশি চালিয়ে উদ্ধার করেন 8টি বিদেশি পিস্তল, 14টি ম্যাগাজিন, 26 রাউন্ড গুলি, প্রায় 2.5 কেজি গান পাউডার এবং 2.5 কেজি প্লাস্টিক এক্সপ্লোসিভ। এসব সামগ্রী অত্যন্ত সতর্কতার সঙ্গে জব্দ করা হয় এবং পরে তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযানের পেছনে ছিল একাধিক গোয়েন্দা সংস্থার সমন্বিত প্রচেষ্টা। তাদের তথ্য অনুযায়ী এই অস্ত্র ও বিস্ফোরক দেশের অভ্যন্তরীণ নাশকতার উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারত। যদিও তদন্ত এখনো চলমান, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি সংগঠিত চক্র দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য এসব সরঞ্জাম দেশে আনছিল। সেনাবাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপের ফলে একটি বড় ধরনের অরাজকতা বা নাশকতা ঠেকানো সম্ভব হয়েছে। সেনা সদর দপ্তরের তথ্য অনুসারে অভিযানটি ছিল গোয়েন্দা তথ্যভিত্তিক এবং লক্ষ্যবস্তু নির্দিষ্ট ছিল। অভিযানের সময় ট্রেনের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি এবং উদ্ধারকৃত বিস্ফোরক সমূহ বিশেষজ্ঞদের মাধ্যমে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। এতে বোঝা যায় যে সেনাবাহিনী কেবল শক্তি দিয়ে নয়, বরং পরিকল্পনা ও প্রশিক্ষণের মাধ্যমে দেশের নিরাপত্তা নিশ্চিত করছে। এই ঘটনার পর জনগণের মধ্যে একদিকে যেমন স্বস্তি এসেছে যে নিরাপত্তা বাহিনী কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম, অন্যদিকে প্রশ্ন উঠেছে এই অস্ত্রগুলোর উৎস কোথায় এবং কারা এর সঙ্গে জড়িত। যেহেতু উদ্ধার হওয়া পিস্তলগুলো বিদেশি, বিশেষ করে ভারতীয় উৎসের বলে ধারণা করা হচ্ছে, তাই সীমান্ত নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে। তবে সরকার ও সেনাবাহিনী উভয়ই জানিয়েছে যে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এর পেছনের নেটওয়ার্ক উন্মোচন না হওয়া পর্যন্ত তৎপরতা থেমে থাকবে না। বিশেষজ্ঞরা মনে করেন এই অভিযান প্রমাণ করেছে যে বাংলাদেশের নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থা দিন দিন আরও আধুনিক ও কার্যকর হয়ে উঠছে। সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র পাচার, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি কিংবা নির্বাচনকে ঘিরে অরাজকতা সবকিছুর বিরুদ্ধে এই অভিযান এক কঠোর বার্তা দিয়েছে। সবশেষে বলা যায়, বনলতা এক্সপ্রেস অভিযান শুধুমাত্র একটি সফল অভিযান নয়, বরং এটি বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর দৃঢ় অঙ্গীকারের প্রতিচ্ছবি। জাতীয় নিরাপত্তা শুধু সীমান্ত রক্ষা নয়, বরং জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করাও এর মূল লক্ষ্য। সেনাবাহিনীর এই অভিযান সেই লক্ষ্য অর্জনের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ। আবারও রাজনীতিতে 360 ডিগ্রি ইউটার্ন, একদম ঘুরে গেছে। এই কয়েকদিন আগে অথবা কয়েক ঘন্টা আগে বিএনপি খুশি আর খুশি, আনন্দ।
এখন বিএনপি আনুষ্ঠানিকভাবে হতাশ, আর জামাত শিবিরে খুশির বন্যা। হ্যাঁ, এটাই রাজনীতি ঘুরে গেছে, সবকিছু উল্টে পাল্টে গেছে। বিষয় জুলাই সনদ বাস্তবায়ন। বিএনপি চেয়েছিল জুলাই সনদ ভুলিয়ে দিতে, জুলাই সনদের মূল্য ঝুলিয়ে রাখতে। এটা একটা রাজনৈতিক দল হিসেবে থাকবে, পরবর্তীতে ওই সেই 90 সালের মতো 91 পার্লামেন্টে এসে এগুলো খেয়ে দিবে, এগুলো কিচ্ছু না। বিএনপি অ্যাট এনি কস্ট জুলাই সনদের আইনি ভিত্তি ঠেকানোর সর্বচেষ্টা করেছিল। লোক দেখানো অথবা মাইন্ডকে চিপে পড়ে বিএনপি গণভোট মেনে নিলেও আসলে ওই গণভোটকে খেয়ে দেওয়ার ইচ্ছাই ছিল তারা। কিন্তু শেষ মুহূর্তের যে ঘটনা, ঐক্যমত কমিশনের যে সুপারিশ মালা, এটা বিএনপির সেই দুর্বিসন্ধি খেয়ে দিয়েছে। বিএনপি এখন হতাশ। তো দর্শক দেখেন, বিএনপির হতাশাটা আগে দেখাই। শেষ সময় অনৈক্যের সুপারিশ করেছে ঐক্যমত কমিশন। এর মানে কি, ঐক্যমত কমিশনের সুপারিশে শেষ সুপারিশ, আর কোনো সুপারিশের সুযোগ নেই, আর কোনো মিটিংও নাই, ফাইনাল। এর মানে শেষ ফাইনাল ম্যাচে বিএনপি পরাজিত, বিএনপি হতাশ। ফাইনাল ম্যাচে বিএনপি বলছে যে অনৈক্যের সুপারিশ, মোটেও অনৈক্যের সুপারিশ না, বাস্তবে হচ্ছে যে বিএনপির ধান্দা নষ্ট, আর কিছু করার নাই তো বিএনপির, শেষ ম্যাচ শেষ, ফাইনাল খেলায় আপনারা পরাজিত হয়ে যাচ্ছেন। ফাইনাল ম্যাচের টাইম হয়ে গেছে, টস হয়ে গেছে, এখন গণভোটের জন্য রেডি হন। আপনারা আওয়ামী লীগ মিলে জুলাই সনদের বিরুদ্ধে ভোট দিয়ে কিছু একটা করতে পারেন কিনা, এছাড়া আপনাদের সামনে আর কোনো উপায় নেই। ঐক্যমত কমিশনকে, সরকারকে প্রভাবিত করে আপনারা সবকিছু ধামাচাপা দিবেন, নোট অফ ডিসেন্ট, অমুক তমুক, না কিচ্ছু না, আপনাদের সব ধান্দা বন্ধ। ঐক্যমত কমিশনে আপনারা অনেক কিছু করেছিলেন, আপনারা কিছু সিট পার্টিকে নিয়ে গেছেন, আপনারা ওখানে গ্রুপিং করেছিলেন এবং জামাত এনসিপির বক্তব্যে বাধা সৃষ্টি করেছিলেন, এবং আপনাদের সিট পার্টিগুলো লাফিয়ে উঠতো মাঝে মাঝে, কোরআনবাজি করতেন, ওইখানে ঘাট তারামি করতেন, যুক্তির ধার ধারতেন না। পরবর্তীতে জামাত রাজপথে নেমেছে, জনমত সরকার উপলব্ধি করছে, অতএব সরকার নড়ে চড়ে বসেছে। এখানে দর্শক বিএনপির খুশিটা এই যে 360 ডিগ্রি একদম ঘুরে গেছে, তার প্রমাণটা আরেকটু বলি। ঐক্যমত কমিশনের উদ্যোগে, সরকারের উদ্যোগে যেদিন জুলাই সনদ স্বাক্ষর হয়, সম্ভবত 17 তারিখ, জামাতের স্বাক্ষর করা নিয়ে আমরাই কত নেতিবাচক কথা বলেছি, এনসিপি স্বাক্ষরই করেনি, আর বিএনপি সেদিন খুশি আর খুশি, আমরা স্বাক্ষর করেছি, সবার স্বাক্ষর করা উচিত, স্বাক্ষর করেন। এর মানে বিএনপি রাজনীতিতে খুশি ছিল, বিএনপির কনফিডেন্স ছিল, স্বাক্ষর করেছি। এখন ঐক্যমত কমিশনের সরকারের যে বাকি প্রক্রিয়াগুলো জুলাই সনদ বাস্তবায়ন, ওগুলো আমাদের মতো করে খেয়ে দিতে পারবো, যেহেতু স্বাক্ষর আমরা করেছি, ঝামেলা নাই তো। মানে তারা সেই জুলাই সনদ ভুলিয়ে দেওয়া কিংবা খেয়ে দেওয়ার আত্মবিশ্বাস থেকেই স্বাক্ষর করেছে। এবং জামাতের মধ্যে যথেষ্ট সন্দেহ ছিল, জামাত নেতাদের মধ্যেও দ্বিধা ছিল, আমরা ওপেনলি সমালোচনা করেছি যে স্বাক্ষর করা ঠিক হয়নি, কারণ এটা বিএনপির ফাঁদ। কিন্তু জামাত ডক্টর ইউনূসকে বিশ্বাস করেছিল, ডক্টর ইউনূসের যে আশ্বাস, না জুলাই সনদে আইনি ভিত্তি দেওয়া হবে, এই আশ্বাসে জামাত বিশ্বাস করেছিল। যদিও আশ্বাসে এরকম বিশ্বাস করাটা উচিত নয়, কিন্তু বিশ্বাস করেছিল। এখন মনে হচ্ছে ডক্টর ইউনূস সেই বিশ্বাসের প্রতিদান রাখছেন এবং রাখবেন। ঐক্যমত কমিশন অলরেডি প্রতিদান রেখেছে। মানে মূল কথা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন হতে যাচ্ছে, গণভোট অমুক তমুক ওটা পরের বিষয়, জুলাই সনদ বাস্তবায়ন হতে যাচ্ছে, এতেই বিএনপির মন খারাপ। বিএনপির তারেক রহমানের ক্রয়কৃত বুদ্ধিজীবী যারা আছে, ডাক্তার জাহেদ কিংবা রেজাউল করিম রনি, এরা অলরেডি বলেছে এইসব আইনি ভিত্তিদার কিচ্ছু নেই, এগুলো রাখেন, জাতীয় নির্বাচন দেন। এর মানে আসলে বিএনপি জুলাই সনদের আইনি ভিত্তির ঘোর বিরোধী। কিন্তু আইনি ভিত্তির পদ্ধতি অলরেডি, আইনি ভিত্তি দেওয়ার প্রক্রিয়া অলরেডি সুপারিশ করা হয়েছে, এর মানে আইনি ভিত্তি দেওয়া হচ্ছে, এটা নিশ্চিত। আর এতেই বিএনপির মাথা খারাপ। অলরেডি বিএনপি প্রতিক্রিয়া দেখিয়েছে কি, শেষ সময় অনৈক্যের সুপারিশ করেছে ঐক্যমত কমিশন, এর মানে বিএনপির দান্দা পূরণ হয়নি। আর কি অনৈক্য, গণভোট হলে অনৈক্য হয়? গণভোটে অনৈক্য হয় না, গণভোটে চূড়ান্ত সমাধান হয়, চূড়ান্ত সমাধান হয়। এবং ডক্টর ইউনূস সরকার হাত পা বেঁধে দিচ্ছে যে 270 দিনের মধ্যে যদি সংবিধান একদম সংস্কার করে, যদিও আমাদের কথা হচ্ছে যে গণভোট হওয়া মানে সংবিধান সংস্কার হয়ে যাওয়া, বাকিটা হচ্ছে প্রিন্টের বিষয়, কিন্তু সরকার বলছে 270 দিনের মধ্যে সংবিধান সংস্কার করতে হবে, যদি না পারে তাহলে অটোমেটিক্যালি সংবিধানে এই জুলাই সনদ যুক্ত হয়ে যাবে। তার মানে এখানে অনিবার্য কিছু ধারা আছে যেটা পরিবর্তন অযোগ্য, সংসদ চাইলেও এটা খেয়ে দিতে পারবে না, সেই রাস্তাটা নিশ্চিত করছে। মানে জুলাই সনদ নিশ্চিত করতে যাচ্ছে প্রফেসর ইউনূস। এখানে বিএনপির দাবি তো মানা হচ্ছে যে সংসদ পর্যন্ত সময় দেওয়া হচ্ছে, তারপরও তারা হতাশ, জানে যে 2 নম্বরই করার সুযোগ নেই। বিএনপি পন্থী প্রশাসনের হাত ধরে যেরকম ডাকসু জাকসু রাকসু চাকসুতে শিবিরের বিজয়, ওইরকম বিএনপির হাত ধরে জুলাই সনদ বাস্তবায়ন হবে প্রয়োজনে, সেই নিশ্চয়তা, সেই বন্দোবস্ত করে যাচ্ছে ডক্টর ইউনূস সরকার। এতেই বিএনপির মাথা খারাপ। দর্শক, আরেকটা মাথা খারাপের কারণ হচ্ছে গণভোট।
বিএনপি গণভোটকে বিকৃত করতে চেয়েছিল। যে কিসের গণভোট? এসব গণভোট টনভোট কিচ্ছু না। জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে, ওই গণভোট। এদিকে নির্বাচন নাকি জুলাই সনদ, কোনটি বেশি জরুরি জানালেন তাহের। জাতীয় নির্বাচন সময় মতো নাও হতে পারে, তবে জুলাই সনদ বাস্তবায়নই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার সকালে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয় কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা ও প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফররত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ডক্টর তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছে। গণভোটের মাধ্যমে বিষয়টি বাস্তবায়ন করা উচিত। এনসিপির প্রস্তাব দ্রুত কার্যকর করে একটি আদেশের ভিত্তিতে গণভোট আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোটই যথার্থ পদক্ষেপ উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, নভেম্বরের মধ্যেই গণভোট অনুষ্ঠিত হতে পারে। তিনি আরো বলেন, জুলাই সনদ এত গুরুত্বপূর্ণ যে কিছু অর্থ ব্যয় করেও এটি গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে, তা না হলে ভবিষ্যতে নির্বাচনগুলোতেও চাপ বজায় থাকবে। বাংলাদেশে বর্তমান নির্বাচনী পরিবেশ নিয়ে নানা প্রশ্ন রয়েছে উল্লেখ করে জামায়াত ইসলামের নায়েবে আমির বলেন, তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি দরকার জামায়াত তার সবকিছুই সম্পন্ন করেছে। এবারে নির্বাচন সাধারণ কোনো নির্বাচন নয়, এটি হবে উৎসবমুখর ও বিশ্বাসযোগ্য পরিবেশে। তিনি আরো বলেন, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ বাহিনীর স্থায়ী অবস্থান নিশ্চিত করা প্রয়োজন। অতীতে সব বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করেছে, এবার তাদের স্থায়ীভাবে মাঠে থাকতে হবে। কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ডক্টর তাহের বলেন, বাংলাদেশে নির্বাচনের পরিবেশ কেমন আছে তারা সেটি জানতে চেয়েছে। বৈঠকে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি দরকার জামায়াতের পক্ষ থেকে সেসব প্রস্তুতি রয়েছে, সেটা প্রতিনিধি দলকে জানানো হয়েছে।